আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই ভিডিও দ্বারা তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের পরিবেশবিদ্যা, সেই পরিবেশবিদ্যার আমরা আগের ভিডিও যেখানে বিয়োজিত সিলেবাস তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা 2022-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ওনারা যে সিলেবাস নির্ধারিত করেছেন সেই সিলেবাসের মধ্যে পরিবেশবিদ্যার এটা সর্বশেষ অধ্যায় সুস্থায়ী কৃষি। এই সুস্থায়ী কৃষি সম্পর্কে আমি তোমাদের প্রারম্ভিক অনেকগুলো ক্লাস নেব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে এবং প্রতিদিনের মতো আজকেও বলি তোমরা এই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করতে সাহায্য করবে। তাহলে দ্বাদশ শ্রেণীতে যাদের পরিবেশবিদ্যা আছে এই রকম সিচুয়েশনে বিদ্যালয়ে না গেলেও, তারা অন্য কোনো জায়গায় কোনো সোর্স না থাকলেও তারা কিন্তু আমার এই ভিডিও দেখে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি হতে পারবে। তো চলো আমরা দেখি যে আজকে যে আমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সুস্থায়ী কৃষি, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাস্টেনেবল এগ্রিকালচার। সেই সাস্টেনেবল এগ্রিকালচার কি? দেখো, আমি তোমাদের প্রথমেই বলি সুস্থায়ী উন্নয়ন, এটা নিয়ে আমরা আগের ভিডিওতে পড়েছি বা দেখেছি। সুস্থায়ী উন্নয়নের দুটো দিক ছিল, আমি তোমাদের বলেছি আগেও, যে একটা দিক আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে আমরা এখন যারা আছি এবং এই সমাজেই আবার বেশ কিছুদিন পরে বা পরবর্তী দিনে যারা আসছে পৃথিবীতে তাদের সম্পর্কে একটা সুচিন্তিত মানবিক প্রচেষ্টা, মানবিক দিক, মানবিক লক্ষ্য, সেটাই হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। আমরা পড়েছি এবং এক কথায় আমি বলেছিলাম যে বর্তমানে আমরা যারা আছি পৃথিবীতে তাদের বিভিন্ন রকম চাহিদা আছে। সেই চাহিদাগুলো পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কোনো চাহিদায় বিঘ্ন না ঘটিয়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে তথা আমাদের অর্থনীতিকে আমরা যদি খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এই সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে এই যে তোমরা অধ্যায়টি পড়বে এখানে রয়েছে সুস্থায়ী কৃষি। তার মানে যে সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে আমরা কৃষিকাজটা করতে থাকবো বা কৃষিকাজ আমরা এমনভাবে করব যাতে বর্তমানের চাহিদা পূরণ করেও ভবিষ্যতে কৃষিতে কোনো অসুবিধে যাতে না হয়, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো তাদের চাহিদার কোনো বিঘ্ন না ঘটানো যায় বা না ঘটানো হয়, সেটাকেই আমরা এক কথায় বলছি সুস্থায়ী কৃষি। তাহলে দেখা যাক এই সুস্থায়ী কৃষি কিভাবে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে, কি কি করতে হবে। প্রথমে আমি বলি যে কৃষিকাজ, এটা হচ্ছে সুস্থায়ী কৃষিকাজ। আমরা এই কনসেপ্টটা কেন এসেছে, প্রথমে আমরা যখন যদি জানি যে এই কনসেপ্টটা ধারণাটা কেন এসেছে, যখন আমরা সুস্থায়ী উন্নয়ন করেছিলাম সেই ধারণাটা কেন এসেছে আমি বলেছিলাম ঠিক একইভাবে। দেখো, আমরা বহুকাল আগে যখন আমরা মানুষ পৃথিবীতে এসেছিলাম, আমাদের সামনে আমাদের খাদ্য ক্ষুধা নিবারণের জন্য আমরা খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি। প্রাথমিকভাবে আমরা বন জঙ্গলে যা পেয়েছি তাই খেয়েছি। পরবর্তীকালে আমরা শস্য বীজ বপন করেছি, সেখান থেকে আমরা খাদ্যের জন্য কোনো
কৃষিজাত দ্রব্য উৎপাদন করেছি এবং দিন দিন যেতে যেতে এই কৃষিকাজ ক্রমাগত একটা উন্নত পর্যায়ে আসছে। সেই উন্নত পর্যায়ে আসার ফলে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে এবং আমরা আশঙ্কিত আছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি আদৌ কোনো কৃষিজাত দ্রব্যকে রাখতে পারবো। তার মানে কৃষিকাজ যেখানে চাষ করা হয় সেই জায়গাগুলো কি ঠিকঠাক থাকবে কিছুদিন পরে। এই ভাবনা থেকেই আমাদের সুস্থায়ী কৃষির ধারণাটি এসেছে। তাহলে প্রথমে মানুষ আমরা কৃষিকাজ আরম্ভ করলাম, বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন রকম অর্থনৈতিক পরিবেশ, তার সম্মিলিত ফলে মানুষ কি করলো, একটা জায়গা থেকে একটা জমি থেকে সেই কৃষিকাজ তথা বিভিন্ন ফসল উৎপাদন করতে লাগলো। যেই ফসলটা শুধুমাত্র তার উদরপূর্তি তথা ক্ষুধা নিবারণের জন্য নয়, তার অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্যও কিন্তু কৃষিকাজ ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে করতে লাগলো। প্রথমে কৃষিকাজ হলো, তারপরে সেখান থেকে বিভিন্ন রকম উন্নত ধরনের কৃষিকাজ করতে লাগলাম। তারপরে আমাদের যেখানে ভাবনার জায়গায়, যেখান থেকে আমরা সুস্থায়ী কৃষি এই ধারণাটা আমাদের জানতে হচ্ছে, আমাদের পড়তে হচ্ছে এবং সর্বোপরি এগুলো জেনে আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে সেই জায়গাগুলো কি কি? দেখো, আমাদের নেক্সট যেটা আসছে, প্রথমে যদি আমরা একটা ধাপ ধরি কৃষিকাজ, তারপরে আস্তে আস্তে কৃষিকাজকে আমরা উন্নত করছি, তারপরে আমরা কি করছি, উন্নত করার পর তারপরে আমাদের ওই যে ভাবতে হচ্ছে যে আমরা বর্তমান প্রজন্মে তো আমরা চাহিদা পূরণ করছি, আমাদের কোনো বিঘ্ন ঘটছে না, কিন্তু ভবিষ্যতে এই বিঘ্ন কি ঘটবে? যদি না ঘটে তার জন্য আমাদের কি কি নিতে হবে, বা বিঘ্ন ঘটবে ভেবেছি তার জন্য আমাদের আগে থেকে কিরকম সচেতনতা লাভ করতে হবে, সেটা হচ্ছে পরিকল্পিত কৃষিকাজ। তাহলে এই ধারণা থেকে কি এসেছে, দেখো দুটো জিনিস। একটা হচ্ছে যে বর্তমানের ভোগ সরবরাহ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বর্তমানে ভোগ সরবরাহ, আর সেকেন্ড কি, ভবিষ্যতের চাহিদা পূরণ। আমরা বর্তমানে মানুষদের যে ভোগ, সেই ভোগটা আমি বলেছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে বিভিন্ন রকম সাংস্কৃতিক চাহিদা আছে। এই বর্তমানে যে ভোগের চাহিদা আমরা পূরণ করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে ভবিষ্যতের চাহিদা বা ভবিষ্যতে তাদের যে যারা পৃথিবীতে আসবে তাদের কোনোভাবে আমরা যেন বঞ্চিত না করতে পারি, তাদের কাছে যেন সমস্ত সম্পদ উন্মুক্ত থাকতে পারে। সেটাই আমরা যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে সুস্থিত উন্নয়ন। সেখান থেকে এসেছে সুস্থিত কৃষিকাজ। এই যে দেখো, এটা যদি আমরা পুরো একটা সার্কেলের সাহায্যে বর্ণনা করি, যে দেখো আমাদের কৃষিকাজ আমরা শুরু করেছিলাম, সেই কৃষিকাজে ক্রমাগত সেখান থেকে আমরা অল্প কৃষিকাজ করেছিলাম, তারপরে আমাদের ক্রমাগত জনসংখ্যা বাড়ছে কিন্তু ল্যান্ড একই রকম আছে, সেখান থেকে আমরা ক্রমাগত আরো বেশি কিভাবে কৃষিকাজ পাবো, কৃষিকাজ সেখান থেকে শস্য উৎপাদন করব। প্রথমে আমরা উদরপূর্তি করতাম, শুধু ক্ষুধা নিবারণ করতাম, কিন্তু বর্তমানকালে শুধু ক্ষুধা নয়, আমরা কি করব, আমাদের এই কৃষিকাজ থেকে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে হয়েছে। সেই জন্য আমরা উন্নত কৃষিকাজ আরম্ভ করলাম। তারপরে উন্নত কৃষিকাজ করতে গিয়ে দেখলাম যে যেখান থেকে কৃষিকাজ করছি ঠিকঠাক সেখানে কৃষিকাজ হচ্ছে না, মানে প্রোডাক্টিভিটি উৎপাদন বেশি হচ্ছে না, বা সেখানকার যেখানে আমরা কৃষিকাজ করছি যেই মাটি, সেই মৃত্তিকার উর্বরতা তত পরিমাণ মানে কমে আসছে ক্রমাগত। এর ফলে এখনই যখন মনে হচ্ছে যে হয়তো ওই ভূমি থেকে আমরা আর বেশি দিন কৃষিকাজ করতে পারবো না। এই ধারণার ফলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে বর্তমান ভোগের সরবরাহতে বিঘ্ন ঘটছে, আবার ভবিষ্যৎ চাহিদা পূরণ করব তাতে তো বিঘ্ন ঘটবেই। এই যাতে বিঘ্ন না ঘটে তার জন্য যে কৌশল বা ব্যবস্থাপনা, এই পুরো সার্কেলের মধ্যে আমরা তাকে বিঘ্ন না ঘটাতে দিয়ে আমরা যে কৃষিকাজ করব, যে কৃষিকাজ আমাদের সামনে আসছে, যার জন্য আমরা পরিকল্পনা করব, তার কৌশল এবং ব্যবস্থাপনা হচ্ছে আমাদের সুস্থায়ী কৃষিকাজ। তারপর দেখে নেওয়া যাক
এই সুস্থায়ী যে কৃষি, এই সুস্থায়ী কৃষির ভিত্তিগুলো কি কি, কোন ভিত্তিভূমির ওপর এই সুস্থায়ী কৃষি গড়ে উঠেছে। দেখো, ভিত্তি বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কিছু কনসেপ্ট বা কোনো কিছু ধারণা যখন আসছে, তার কারণ একটাই যে ধারণাটা কেন আসছে, ধারণাটাকে আসতে বাধ্য করা হয়েছে। যদি আমরা বাধ্য না করতাম তাহলে কিন্তু এই ধারণাটা আসতো না। তাহলে সেই ভিত্তিগুলো কি কি, সেই ভিত্তিগুলো আমরা একটু দেখে নেই যে কোন কোন ভিত্তির ওপর নির্ভর করে এই সুস্থায়ী কৃষি ধারণাটি এসেছে। কারণ আমি বারে বারে বলছি, দেখো আমাদের পৃথিবীতে ক্রমাগত, আমি পরে যাব, একটু বলে নেই যে আমাদের পৃথিবীতে ক্রমাগত মানুষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তথা পৃথিবীর মধ্যে আমাদের দেশ ভারতবর্ষেও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আমাদের রাজ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তথা আমি যেই জেলাতে বসে আছি পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং একটা জিনিস, একটা ছোট্ট উদাহরণ তোমাদের দেই আমি, তোমরা বুঝতে পারবে যে দেখো আমাদের এই সুস্থায়ী কৃষি কেন চিন্তা ভাবনা বেশি করতে হবে। কারণ দেখো, আজ ধরো বেশ কিছু বছর আগে যখন ধরো আমরা ছোট বাচ্চা ছিলাম, আমরা দেখেছিলাম, বা যদি আমি আমার উদাহরণ দিয়ে দেখি, যে আমরা যখন বাচ্চা ছিলাম আমাদের বাড়িতে 4-5 জন ছিল। তারপর সে 4-5 জন ছিল, সেখান থেকে বাবা মা কৃষিকাজ করে মাঠ থেকে বিভিন্ন রকম ধান, বিভিন্ন রকম সবজি চাষ করতো, চাষ করে এনে আমরা সেগুলোকে খেতাম, এবং যেগুলো বেশি হতো সেগুলোকে বিক্রয় করতাম। বিক্রয় করার পর সেখান থেকে অর্থনৈতিকভাবে আমরা অন্য কাজ করতাম, বাবা মারা সেটা সাহায্য করত। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমাদের বাড়িতে আরো মেম্বার সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সদস্য সংখ্যা আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু আমাদের যে ভূমিভাগটা ছিল সেই ভূমিভাগ কিন্তু ক্রমাগত আর বৃদ্ধি হচ্ছে না। তাহলে এই যে ক্রমাগত আমাদের সদস্য সংখ্যা বাড়ছে কিন্তু ভূমিটা একই আছে, এর ফলে আমরা কি চেষ্টা করি যে ওই ভূমি থেকে আগে 10 জনের জন্য যে খাদ্যটা আমরা ফলাতাম বা যে শস্যটা ফলাতাম, সেটা এখন 20 জনের জন্য ফলাতে হচ্ছে। এর ফলে আমরা কি করছি, বিভিন্নভাবে একটা জমির ওপর চাপ সৃষ্টি করছি। সেই চাপ সৃষ্টি করার ফলে সেই জমিতে ক্রমাগত কৃষিকার্যের উন্নতি কিন্তু হচ্ছে না, অবনতি হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের ভাবতে বাধ্য করেছে যে সুস্থায়ী কৃষি, আমাদের এই ভিত্তিটা কি, সুস্থায়ী কৃষি আমরা কেন এই ধারণার বর্ষবর্তী হব, কেন এটা পড়বো, সুস্থায়ী কৃষির ধারণা সম্পর্কে আমরা অবগণিত কেন হব। তাহলে সেই ভিত্তিগুলো আমরা জেনে নেই। নাম্বার 1, বাস্তুতান্ত্রিক উন্নয়ন। বাস্তুতান্ত্রিক উন্নয়ন, কারণ তোমরা এনভায়রনমেন্ট সায়েন্সে, পরিবেশ বিদ্যায় এটা বারে বারে শুনছো যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের উন্নয়ন করতে হবে। কারণ একটা বাস্তুতন্ত্র মানে একটা জায়গায় ছোট ছোট উদ্ভিদ থেকে আরম্ভ করে মস, ফার্ন, আণুবীক্ষণিক জীব থেকে আরম্ভ করে বড় বড় প্রাণী, বড় বড় উদ্ভিদ, সবই কিন্তু এই বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে। তাহলে সুস্থায়ী কৃষির প্রথম ভিত্তি, আমি পরে আসছি এগুলোকে নিয়ে, বাস্তুতান্ত্রিক উন্নয়ন। নেক্সট, অর্থনৈতিক স্থিতিশীলতা। দেখো, আমাদের মতো ভারতবর্ষে, আমাদের এখানে বলা হয় যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তথা তার চেয়েও বেশি যে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় মানুষ, আমি বারে বারে বলছি প্রায় মানুষ এই কারণেই, পশ্চিমবঙ্গের অর্থনীতি পুরোটাই কৃষি নির্ভর। কারণ এখানে অন্য কোনো সেক্টর বেশি নেই, এবং এখানে এই সেক্টরের ওপর নির্ভর করে অর্থনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি পরিমাণে আসে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কৃষির ওপরে অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করে। নাম্বার 3, সামাজিক স্থিতিশীলতা। সামাজিক স্থিতিশীলতা, এটা হচ্ছে সমাজে যদি আমাদের অর্থনীতি ঠিক থাকে তাহলে সমাজ ব্যবস্থাটা ঠিক থাকবে, যেটা কৃষির ওপর নির্ভর করে। আদিম সভ্যতা থেকে আরম্ভ করে বা এখনো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আছে যেখানে পুরো গ্রামটা শুধুমাত্র কৃষি নির্ভর, এবং সেই কৃষির ফলে, কৃষি কাজের ফলে বিভিন্ন সময় কৃষির দ্বারা উৎসব হয়। বিভিন্ন কৃষকরা যখন বিভিন্ন জমিতে তারা শস্য উৎপাদন করে, তারা বিভিন্ন উৎসব করে, বা যখন শস্যকে মাঠ থেকে তুলে নিয়ে আসে বিভিন্ন উৎসব করে। তার মানে সামাজিক বন্ধন কতটা আছে এই কৃষি ওপর,
সেটাকে আমরা বলছি সামাজিক স্থিতিশীলতা। তাহলে এবারে আমরা একটু দেখে নেই যে এই সুস্থায়ী কৃষির ভিত্তিগুলো কি কি। নাম্বার ওয়ান, যেটা আমরা বললাম বাস্তুতান্ত্রিক উন্নয়ন। তাহলে এটা বাস্তুতান্ত্রিক উন্নয়ন কিভাবে হবে সেটা দেখো, আমি যে বললাম যে একটা জায়গায় যদি কৃষিকাজ হয় তাহলে সেই কৃষিকাজ কিন্তু শুধুমাত্র ওই শস্যের উপর নির্ভর করে না। যেখানে কৃষিকাজ হচ্ছে সেইখানে কি আছে, মৃত্তিকা আছে। যেখানে কৃষিকাজ হচ্ছে সেখানে জলের প্রয়োজনীয়তা আছে। যেখানে কৃষিকাজ হচ্ছে সেখানে পরিবেশের ভূমিকা রয়েছে। তাহলে এগুলো সব একসাথে কিন্তু একটা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে। এই জন্য সুস্থায়ী কৃষি এটা বাস্তুতান্ত্রিক উন্নয়নের উপর অনেকটা বেশি নির্ভর করে। সেটা কিরকম? নাম্বার ওয়ান, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। দেখো আমি যে বললাম যে আমরা এমন তো নয় যে আমরা 2-3 বছর বাঁচবো, তারপরে আমার যে জমিটা সেই জমিতে আর কেউ কৃষিকাজ করবে না, এরকম তো নয়। বা সারা পৃথিবীর মধ্যে যদি দেখি বা সারা ভারতবর্ষের মধ্যে যদি দেখি যেসব কৃষিযোগ্য জমি আছে, এমন তো নয় যে 10 বছর আমরা চাষ করব তারপর আর চাষ করব না, আমরা অন্য কোনো কাজ কাজ করব, এরকম কিন্তু নয়। আমাদের কিন্তু একটা জায়গায় যখন আমরা ক্রমাগত কৃষিকাজ করে যাচ্ছি, সেই কৃষিকাজ করার ফলে আমাদের তার যে জমির উর্বরতা, কারণ তোমরা সবাই জানো, ধরো কোনো সবজি চাষ করা হয়েছে, এই যে পাশে ছবি দেখতে পাচ্ছ সবজি, বা কোনো ধান চাষ করা হয়েছে, কোনো গম চাষ করা হয়েছে, ক্রমাগত একটা জমিতে যদি আমরা চাষ করি একই রকম শস্য, তাহলে সেখানে কিন্তু জমির যে মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদান যেগুলো হচ্ছে যে পুষ্টি বলা হয়, পুষ্টি মৌল, সেই পুষ্টি মৌলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, ক্রমাগত আমরা জমিতে কর্ষণের ফলে, ক্রমাগত জলসেচের ফলে বিভিন্ন খনিজ পদার্থের আধিক্য দেখা যাবে, যেটা মৃত্তিকাকে অনুর্বর করতে সাহায্য করে। তাহলে আমাদের সুস্থিত কৃষির প্রধান যেটা, সেটা হচ্ছে যে বাস্তুতান্ত্রিক উন্নয়ন আমাদের ভাবিয়ে তুলছে, সেটা হচ্ছে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি আমাদের করতে হবে সুস্থায়ী উন্নয়নের মাধ্যম দিয়ে। কারণ সুস্থায়ী উন্নয়নে আমাদের এইটুকুন মাথায় রাখতে হবে যে আমরা একটা শস্য ক্রমাগত চাষ করব না, আমরা বিভিন্ন রকম শস্য বারে বারে চাষ করব। এর ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, এবং আমরা জমির উর্বরতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা যে বিভিন্ন রকম এখন শস্য চাষ করি, উচ্চ ফলনশীল শস্য চাষ, বা বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করি, সেগুলোর দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার মানে জমির উর্বরতা বৃদ্ধি এটা সুস্থায়ী কৃষির একটা উল্লেখযোগ্য দিক, ভিত্তি। নেক্সট, কৃষিক্ষেত্রে জলসেচ। দেখো একটা কথা বলি, যে কোনো কৃষিকাজ করতে গেলে জলসেচ কিন্তু একটা খুব উল্লেখযোগ্য দিক। কারণ জলসেচ ছাড়া মৃত্তিকাতে কোনো উদ্ভিদ বেশি দিন টিকে থাকতে পারে না। আবার ক্রমাগত যদি আমরা জলসেচ করি, একটা মৃত্তিকার যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু ক্রমাগত জলসেচ করার ফলে একদিকে যেমন জল নষ্ট হচ্ছে, তেমনি এই জলসেচ ব্যবস্থা এও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদের কিন্তু মৃত্তিকার মধ্যে যে ওপরের যে লেয়ার, সেই ওপরের লেয়ারে জল ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে হবে। সেটা হচ্ছে সুস্থায়ী উন্নয়নের আরেকটা ভিত্তি। থার্ড হচ্ছে দূষণ। দেখো এটা বিভিন্নভাবে হয়ে থাকে, মৃত্তিকা দূষণ হতেই পারে বারবারে কৃষিকার্যের ফলে। আবার আমরা এই যে একটু আগে বললাম যে কৃষিকাজ করার ফলে আমরা কি করছি, জলসেচ করছি ক্রমাগত, আমরা বিভিন্ন রকম রাসায়নিক সার দিচ্ছি, এর ফলে জলের দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, বিভিন্ন রকম রাসায়নিক স্প্রে করি আমরা। তাহলে সেই সুস্থায়ী কৃষিতে আমাদের এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, বা এটা হচ্ছে ভিত্তিভূমি। সেকেন্ড হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপ একটা ভাইটাল জিনিস, কারণ তোমরা দেখেছো বিভিন্ন জায়গায়, বিশেষ করে তোমরা যারা গ্রামে বাস করো, সেই গ্রামে দেখেছো যে যেখানে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজে জায়গায় সেখানে পাশেই হয়তো বাড়ি আছে, পাশেই হয়তো গাছপালা লাগানো আছে, আবার কোনো কোনো জায়গায় কোনো কিছু নেই, উন্মুক্ত জায়গায়, সেইখানে যে ভূমিরূপ, সেই ভূমিরূপ যাতে ক্ষয়ীভূত না হয়, সেই ভূমিরূপ যাতে দূষিত না হয়, এবং সেই ভূমিরূপ যেন তার সক্রিয়তা বজায় থাকে, সেটাও কিন্তু সুস্থিত কৃষির একটা ভিত্তিভূমি, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে জলবায়ু। এই যে বললাম যে কৃষিকাজ করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে জলবায়ু। কারণ তোমরা জানো যে তোমরা ক্লাস একাদশ শ্রেণীতে যাদের ভূগোল ছিল, তারা পড়ে এসেছো যে একটা জায়গায় ধান চাষ
বা একটা জায়গায় গম চাষ বা একটা জায়গায় চা চাষ করতে গেলে কিরকম জলবায়ু দরকার, সেই জলবায়ুর ওপর কিন্তু কৃষিকাজ নির্ভর করে। যেমন তেমনি আবার এমন কিছু শস্য আমরা চাষ করছি, এমন কিছু রাসায়নিক পদার্থ দিচ্ছি, এমন কিছু রাসায়নিক স্প্রে করছি, যার ফলে ওই জায়গায় কিন্তু জলবায়ুটা নষ্ট হতে পারে। তাহলে এটা কিন্তু একটা ভিত্তি সুস্থায়ী কৃষি। এরপরে আমরা আসি অর্থনৈতিক স্থিতিশীলতা। দেখো, অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে গিয়ে আমি যেটা বললাম তোমাদের, যে অর্থনৈতিক স্থিতিশীলতা মানে সাধারণত আমাদের ভারতবর্ষে প্রায় 70% আমরা কৃষিজীবী মানুষ। আমাদের পশ্চিমবাংলায় বললাম যে প্রায় মানুষ আমরা কৃষিজীবী, এবং এই কৃষিজীবীর ওপর নির্ভর করে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। সেই অর্থনৈতিক স্থিতিশীলতা যাতে থাকে, যাতে আমরা কৃষিকাজটা ক্রমাগত করতে পারি, মানে আমরা এখন কৃষিকাজ করছি, এই কৃষির ওপর নির্ভর করে আমরা আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থানের যা জিনিসপত্র, তথা আমাদের সমাজের, তথা আমাদের পারিবারিক, তারপরে আমাদের সামাজিক, তারপরে আমাদের রাজ্যে, তারপরে আমাদের রাষ্ট্রের, আমরা যে অর্থনৈতিকভাবে আমরা এই কৃষির ওপর যে নির্ভরশীল থাকছি, সেই কৃষি যাতে আমরা ক্রমাগত করতে পারি, তার জন্য এই অর্থনৈতিক স্থিতিশীলতা একটা উল্লেখযোগ্য দিক বা ভিত্তি, সেটা আমাদের ভাবিয়ে তোলে। যেটা আরেকটা খুব মারাত্মক জিনিস, এখানে একটা বলি, ফার্স্ট পয়েন্ট একটা লেখা আছে, তোমরা তাকিয়ে দেখো, অতিরিক্ত ফসল বিদেশে বিক্রি করে মুনাফা লাভ। আমাদের মধ্যে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, এবং বিশেষ করে শুধু আমাদের মধ্যে নয়, আমাদের সমাজ ব্যবস্থা তথা আমাদের রাজ্য ব্যবস্থায়, যে আমরা কত ভালো জিনিস উৎপাদন করে আমরা বাইরের দেশে প্রেরণ করতে পারি, সেখান থেকে বিদেশি মুদ্রা আনতে পারি, মুনাফা লাভ করতে পারি। এর ফলে কিন্তু কৃষি ব্যবস্থাকে কি করা হয়েছে, বিভিন্নভাবে উন্নত কৃষি ব্যবস্থাকে আমাদের এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যার ফলে সবচেয়ে কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে বলে রাখি যে এই মুনাফা করার ফলে কৃষকরা কি করছে, তারা সরকারি বিভিন্ন রকম লোন নিচ্ছে, কারণ তারা কৃষি উৎপাদনকে আরো বেশি করার জন্য, তারা কৃষি উৎপাদন শুধু বেশি করার জন্য নয়, কৃষি উৎপাদন করতে গেলে যে হাইব্রিড শস্য লাগে, যে উন্নত মানের যন্ত্রপাতি লাগে, বা যে রাসায়নিক সার লাগে, তার জন্য কৃষককে কি করতে হয়, সরকার থেকে ঋণ নিতে হয়, এবং তারা ক্রমাগত সরকারের কাছে ঋণ নেওয়ার পর ঋণে কিন্তু ক্রমাগত জর্জরিত হয়। এই জন্য আমরা প্রায় সময় শুনতে পাই যে আমাদের পশ্চিমবঙ্গ যে কৃষিতে চাষিতে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে খুব একটা ভয়ানক দিক, যেটা আমাদের, এটা একটা ভিত্তি যে সুস্থায়ী উন্নয়ন করতে হবে, যে উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের কৃষি ব্যবস্থাকে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল করতে পারবো। আরেকটা খুব পয়েন্ট বলি, সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব। এই ছদ্ম বেকারত্ব সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, এটা শর্ট কোশ্চেন আসে। ছদ্ম বেকারত্ব কি, একটা জায়গায় কোনো কাজ করতে গেলে যে পরিমাণ শ্রমিক দরকার, তার চেয়ে যদি অনেক বেশি শ্রমিক সেখানে প্রাধান্য বিস্তার করে, তখন তাকে আমরা বলি ছদ্ম বেকারত্ব। এটা গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে দেখা যাচ্ছে, তার কারণ আমাদের আর অন্য কোনো সেক্টর নেই। আমরা একটা গ্রামীণ অর্থনীতিতে যে কৃষিকাজ আমরা করছি, এবং সেই কৃষিকাজে আবার বিশেষ করে এখন কৃষিকাজ করতে গেলে, আগে আমরা যখন দেখতাম যে কৃষিকাজ করতে গেলে সম্পূর্ণটা সেটা শ্রম শক্তি নির্ভর ছিল, কিন্তু বর্তমানে সেখানে অনেক যন্ত্রপাতি এসে গেছে। এর ফলে গ্রামীণ সমাজে কি দেখা যাচ্ছে, যে যেই জায়গায় মানুষ সবচেয়ে বেশি কৃষি শ্রমিক হিসাবে নিযুক্ত থাকতো, সেই জায়গায় আরো বেশি মানুষ চলে আসে, তার দিকে কাজ দেওয়া যাচ্ছে না, তারা শ্রমিক হিসাবে নিযুক্ত হতে পারছে না। এটা হচ্ছে ছদ্ম বেকারত্ব। এটা কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা বা সুস্থিত উন্নয়নের, কৃষির উন্নতির একটা ভিত্তিভূমি, এটাও আমাদের ভাবিয়ে তুলছে। এরপর হচ্ছে সামাজিক স্থিতিশীলতা। আমি বলেছি, তবে একটি বলি, যে কৃষি, এই কৃষি বিভিন্ন জাতি এবং উপজাতির যে আদিম সত্তা, সেই আদিম সত্তাকে কিন্তু বহাল রাখে। কারণ অনেক আদিম গোষ্ঠী আছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, বা আমাদের এদিকে যদি আমরা পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহলের দিকে চলে যাই, এখন ঝাড়গ্রাম জেলা, সেই জঙ্গলমহলের দিকে দেখি, সেখানে বিভিন্ন যে জাতি এবং উপজাতি আছে, তাদের মধ্যে যে কৃষি প্রণালী, সেই কৃষি প্রণালীর ওপর নির্ভর করে কিন্তু তাদের একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। সেই সমাজ ব্যবস্থার মধ্যেই যে বললাম, বিভিন্ন রকম তারা উৎসব পালন করে কৃষির ওপর নির্ভর করে।
তাহলে সেই জিনিসটা যাতে না হারিয়ে যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা সামাজিক স্থিতিশীলতা। আরেকটা কি, আরেকটা এই যে কৃষি ব্যবস্থার উপর নির্ভর করে এই যে বিভিন্ন একটা উৎসবের মতো কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজের ফলে বা সেখানে যে শ্রমিকরা সেখানে নির্বিঘ্নে বিভিন্ন পুরুষ এবং মহিলা এবং উচ্চ নিচ কোনো বিভেদ না করে মেলামেশার সুযোগ তৈরি হয়, সেই সামাজিক স্থিতিশীলতা কিন্তু এই সুস্থিত কৃষিতে কিন্তু বজায় রাখতে হবে। নেক্সট যেটা আমরা বলে শেষ করব আজকের এই ক্লাস, সেটা হচ্ছে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা। দেখো আমি তো এতক্ষণ বললাম সুস্থায়ী কৃষি কি, সুস্থায়ী কৃষির ভিত্তিভূমিগুলো কি কি, যে কেন আমরা সুস্থায়ী কৃষি সম্পর্কে ভাববো। এখন বলি সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা কি, কেন আমাদের দরকার কি আছে, আমরা যেভাবে কৃষি কাজ করছি সেইভাবেই করি না। না, এটা করলে আমি কি বললাম যে এটা শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য নয়, এটা বর্তমান প্রজন্মের কাছেও খুব একটা সংকটজনক অবস্থা। আমাদের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের ভাবিয়ে তুলছে। তার কারণ খাদ্যের চাহিদা মেটানো। দেখো আমি তোমাদের বলেছি যে দেখো আমাদের প্রধানত পৃথিবী থেকে আরম্ভ করে আমরা যে জেলাতে বাস করি বা আমরা যে অঞ্চলে বাস করি, আমরা যে গ্রামে বাস করি, সেই গ্রামে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাদের খাদ্যের চাহিদা বাড়ছে। তার কারণ আমাদের মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, আর মানুষের সংখ্যা ক্রমাগত বাড়লে আমাদের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে মানুষের যে খাদ্যের চাহিদা, সেই খাদ্যের চাহিদা একটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে কৃষিকাজ। সেই কৃষিকাজে যদি আমরা সুস্থিত কৃষিকাজ না করতে পারি, তাহলে আমরা কিন্তু ক্রমাগত যে খাদ্যের চাহিদা, এই খাদ্যের চাহিদা কিন্তু আমরা মেটাতে পারবো না। আর খাদ্যের চাহিদা যদি আমরা না মেটাতে পারি, তাহলে যোগান আমাদের অব্যাহত রাখা যাবে না। আমরা যদি সুস্থিত কৃষি না করি, তাহলে হয় যে আমি বললাম যে আমরা এইরকম তো হলে ভালো হতো যে 5 বছর পর আমাদের আর কোনো কৃষিকাজ করতে হবে না, আমরা অন্যভাবে আমাদের অর্থনীতি তবে বা অন্যভাবে আমাদের খাদ্য নিবারণ করতে পারবো, কিন্তু সেটা তো নয়। তার মানে ওই যে ল্যান্ড আছে, ওই ভূমিভাগ, আমাদের কিন্তু ওই ভূমিভাগ আর বাড়বে না। আমাদের মানুষের সংখ্যা বাড়লেও ভূমিভাগ কিন্তু বাড়বে না। তার মানে ওখান থেকেই আমাদের খাদ্যের যোগান নিতে হবে। তাহলে খাদ্যের যোগানকে আমাদের যদি অব্যাহত রাখতে হয়, যদি রানিং রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা আছে। নেক্সট, শিল্পের প্রসার অব্যাহত রাখা। তোমরা অনেকেই জানো বা তোমরা প্রায় সবাই ক্লাস 10ম শ্রেণীতে পড়ে এসেছো যে কি অনেকগুলো শিল্প আছে, যেই শিল্পগুলো কৃষিকাজের ফলে ওখান থেকে কাঁচামালটা নিতে হয়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ বলি, এই যে আমরা যে বস্ত্র পরে আছি, আমরা যে জামা পরি, এই জামা যে সুতো দ্বারা তৈরি হয়, তার একটা যে র মেটেরিয়াল যে কাঁচামাল, তার নাম হচ্ছে কার্পাস বা তুলো। সেই কার্পাস বা তুলোকে কিন্তু চাষ করা হয়। আমরা যদি শিল্পের প্রসার ঘটাতে পারি, এবং ভারতবর্ষের একটা ব্রাইট ফিউচার শিল্প বহুকাল আগে থেকে এখনো পর্যন্ত রয়েছে, সেটা তার নাম হচ্ছে কার্পাস বয়ন শিল্প। সেই কার্পাস বয়ন শিল্পের বা অন্যান্য বিভিন্ন রকম আমরা যে শিল্প আছে যেগুলো কৃষি নির্ভর, সেই শিল্পগুলোকে আমরা যদি তার প্রসার ঘটাতে থাকি, তাহলে কিন্তু আমাদের কিন্তু সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট, উচ্চ ফলনশীল বীজ উৎপাদন। আমরা সুস্থায়ী কৃষির মাধ্যমে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল যে বীজ, সেই বীজ উৎপাদনে আমরা করতে পারি এই সুস্থায়ী কৃষির মাধ্যমে। নেক্সট, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। অন্যগুলো সবই তোমরা জানো, আর পরিবেশের ভারসাম্য বজায় রাখা যখন আমি তোমাদের জীব বৈচিত্র্য পড়িয়েছিলাম, সেখানে এটা ভালো করে বলেছিলাম, তবু আরেকবার একটু বলি যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ আমি একটু আগেই বললাম যে একটা জায়গার কৃষি কিন্তু সেখানে শুধুমাত্র ওই শস্য বা সবজি চাষ হচ্ছে এমনটা নয়, সেখানকার মাটি আছে, সেখানকার জলসেচ ব্যবস্থা, খাল, নদী বা বিভিন্ন রকম ডিপওয়েলের সাহায্যে যে জলসেচ ব্যবস্থা, তার সিস্টেম আছে, মাধ্যম আছে। সেখানে একটা কৃষির ওপর নির্ভর করে অনেক ছোট ছোট কীট পতঙ্গ কিন্তু তারা একটা বাস্তুতন্ত্র সেখানে তৈরি করে ফেলে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু বজায় রাখতে হবে। যদি সেগুলো বজায় না থাকে, তাহলে কিন্তু আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। নেক্সট, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। এটাই বললাম যে ক্রমাগত আমরা যদি একটা জমি থেকে চাষ করি, তাহলে তার মধ্যে যে পুষ্টিমৌল আছে, সেই পুষ্টিমৌলকে কিন্তু আমরা যদি ক্রমাগত একটাই চাষ করে যাই, আমরা সেই পুরনো চাষের মতো আমরা যদি পরিকল্পনা মাফিক না চাষ করি, কোন চাষের পর কি করতে হবে বা কিছুদিন জমিটাকে ফেলিয়ে রাখতে হবে,
বা জৈব, এগুলো আমি পরের ক্লাসে আসবো, যে মৃত্তিকা কে ক্রমাগত আমরা উর্বরতা কিভাবে বৃদ্ধি প্রাপ্ত করব, এবং সুস্থায়ী কৃষির একটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে চাষ। সেই জৈবিক পদ্ধতিতে চাষ আমরা কিভাবে করে জমির উর্বরতা বৃদ্ধি করব, সেটা হচ্ছে সুস্থায়ী কৃষির একটা প্রয়োজনীয়তা। আর জিনগত সম্পদের সংরক্ষণ, তোমরা যখন আমরা জিনগত প্রজাতি বলেছিলাম বাস্তুতন্ত্রে তথা জীববৈচিত্র্যে, সেই জিনগত সম্পদের অনেক জিন আছে সম্পদের, সেইগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো এই সুস্থায়ী কৃষির, এটা একটা প্রয়োজনীয়তা। আর হচ্ছে পরিবেশ বান্ধব কৃষিকাজ প্রচলন, যেটা সুস্থায়ী উন্নয়ন বা সুস্থায়ী কৃষির লক্ষ্য যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষিকাজ প্রচলন। পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে, পরিবেশে যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেই পরিবেশ বান্ধব কৃষিকাজ প্রচলন করা। তাহলে এই গেল তোমাদের সুস্থায়ী কৃষি কি, তার কনসেপ্ট ধারণা, সুস্থায়ী কৃষি আর ভিত্তিগুলো কি কি, সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তাগুলো কি কি। পরের ক্লাসে আমি আবার যেগুলো আছে পরের সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই যে বললাম এগুলো আমরা একটু দেখে নেই যে এগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে। দেখো, নাম্বার 1, সুস্থায়ী কৃষি কাকে বলে, ভালো করে পড়ে নেবে তোমরা। এবং আমি তোমাদের বলে রাখি যে আমার পুরো চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেলে তোমাদের সিলেবাস অনুযায়ী কিরকম কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন থেকে বড় কোশ্চেন, আমি সাজেস্টিভ টাইপ এবং ব্রিফলি আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওতে আসবো। তোমরা কিন্তু সবার সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। হয়েছে? 1 নম্বরে সুস্থায়ী কৃষি কাকে বলে, 2 নম্বর হচ্ছে সুস্থায়ী কৃষির ধারণা কি কি ভিত্তির ওপর গড়ে উঠেছে, যেটা বললাম। সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তাগুলি কি কি, আর সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলো কি কি। উদ্দেশ্য কি, এই যে আমি এই যে যা যা বললাম এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে, ভালো করে দেখবে, এখান থেকেই তোমরা সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলো কিন্তু বুঝতে পারবে। না হলে আমি আবার পরের ক্লাসে এটা নিয়ে তোমাদের সামনে বলবো।